তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা শুরু করব চতুর্থ দিনের ক্লাস। আজকে আমাদের বিষয় কি ছিল? আজকে আমাদের বিষয় ছিল ক্রয় মূল্যের উপরে 1% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে কত, বিক্রয় মূল্যের উপরে 1% লাভ হলে ক্রয় মূল্যের উপরে কত। এই ধরনের বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ক্লাসটি হবে। এর আগে তোমরা যদি 3টে ভিডিও না দেখে থাকো দেখে নেবে, তার কারণ আমরা যখন পঞ্চম ভিডিওতে বিভিন্ন সালের কোশ্চেন সলভ করব তখন হয়তো অনেক নিয়ম তোমাদের অজানা থাকতে পারে, তাই তোমরা চেষ্টা করবে দেখে নেওয়ার। তাহলে আজকে আমরা শুরু করব। ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। তাহলে এখানে কি হবে? ক্রয় মূল্যের উপর 25% লাভ, তাহলে কি ধরে নেব? ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 125, যেহেতু বলেছে ক্রয় মূল্যের উপরে 25% লাভ। বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে? তাহলে এখানে কি হবে? দেখো, বিক্রয় মূল্যের উপরে যেহেতু আমার লাভটা বের করতে বলছে, তাহলে এখানে কি হবে? 125 টাকায় লাভ হয় 25 টাকা। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই লাভটা কিন্তু ফিক্সড। 125 টাকায় হচ্ছে এটা 25 টাকা, তাহলে 1 টাকায় কত হবে? 25/125। 100 টাকায় কত হবে শতকরা? কুড়ি শতকরা। তার মানে কত হচ্ছে? বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হবে। এবারে আমরা করব দ্বিতীয় দাগটা। দ্বিতীয় দাগটা কি বলছে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। একটু খেয়াল রাখবে, এখানে বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে আমরা যদি বিক্রয় মূল্যটা যদি 100 টাকা ধরে নিই, ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 80 টাকা। তার কারণ কি বলছে? বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, তাহলে ক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ যাবে। এবারে দেখো, তাহলে এখানে দেখো ক্রয় মূল্য যেটা, ক্রয় মূল্যের উপরে লাভটা কত? 20 টাকা। 1 টাকায় লাভ কত? 20/80। 100 টাকায় কত লাভ হবে? 80। কত হবে? 25%। তার মানে ক্রয় মূল্যের উপরে লাভটা কত হবে আমার? 25%। এবারে আমরা করব 3এর দাগটা। 3এর দাগ কি বলছে দেখো, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি। তাহলে এখানে কি হবে? দেখো, ধরে নিলাম ক্রয় মূল্য 100, 10% ক্ষতি, বিক্রয় মূল্য কত হবে? অবশ্যই 90 টাকা হবে, যেহেতু এখানে কি বলছে? 10% ক্ষতি। এবারে বলছে কি বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হলো। তাহলে এখানে দেখো কি বলেছিলাম? 10% ক্ষতি, ক্ষতিটা ফিক্স থাকবে আমার। তাহলে 90 টাকায় ক্ষতি হয় কত? 10 টাকা। 1 টাকায় ক্ষতি হচ্ছে কত? 10/90। 100 টাকায় কত হবে? 100 টাকায় হবে 10 × 100/90। তাহলে কত হচ্ছে এখানে? 11/1/9 %। তার মানে এটা কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। 90 টাকায় 10 টাকা ক্ষতি, তাহলে 100 টাকার উপরে কত হচ্ছে? 11/1/9 টাকা, অর্থাৎ 11/1/9 ক্ষতি হচ্ছে। এবারে আমরা করব কি? 4এর দাগটা। 4এর দাগটা একটু ভালো করে খেয়াল রাখবে, এই জায়গাটা কিন্তু একটু চিন্তাটা অন্য ধরনের। 4এর দাগটা কি বলছে দেখো, বিক্রয় মূল্যের উপরে 25% ক্ষতি। তাহলে এখানে একটু খেয়াল রাখো, বিক্রয় মূল্যের উপরে 25% ক্ষতি, তাহলে আমি বিক্রয় মূল্যটা 100 টাকা ধরে নিলাম। তাহলে ক্রয় মূল্যটা কত হবে? কি হবে? 75 না 125? 125 হবে। তার কারণ কি বলেছে?
বিক্রয় মূল্যের উপরে 25% ক্ষতি। তাহলে ক্রয় মূল্য কত? 100 প্লাস 25 কত হবে? 125। এইবারে বিষয়টা খেয়াল রাখো, কি বলছে? তাহলে কি হচ্ছে এখানে? 125 টাকায় ক্ষতি হয় কত? 25 টাকা। 1 টাকায় ক্ষতি হবে কত? 25/125। 100 টাকায় ক্ষতি হবে কত? 100 টাকায় ক্ষতি হবে 25 গুণ 100/125। তাহলে কত হচ্ছে? 20%। তাহলে কি হচ্ছে? ক্রয় মূল্যের উপরে কি হচ্ছে? ক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি হবে? 20% ক্ষতি হবে। এটা একটু খেয়াল রাখবে। এবারে আমরা করব 5-এর দাগটা। 5-এর দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকগুলো পরীক্ষায় আসে এবং অনেকগুলো পরীক্ষায় এসছেও। তোমরা একটু খেয়াল রাখবে 5-এর দাগটা কি করছি। 5-এর দাগটা কি বলছে? চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ কত শতকরা হ্রাস করতে হবে। তার মানেটা দেখো, ধরে নিলাম আগে চিনির দাম ছিল কত? 100 টাকা। তাহলে পূর্বে চিনির দাম কত ছিল? 100 টাকা। বর্তমানে কত হয়েছে? 125 টাকা। তাহলে এখানে একটু খেয়াল রাখো, বর্তমান 125 টাকা হলে আগের খরচটা কত ছিল? 100 টাকা। যেখানে বর্তমানে 125 হলে আগেরটা কত বলছে? 100 টাকা হবে। তাহলে দেখো, এখন যদি 1 টাকা হয়, আগে খরচ কত ছিল? 100/125। তাহলে এখন যদি 100 টাকা হয়, আগে কত ছিল? কত হচ্ছে এখানে? 80 টাকা। বর্তমান যদি 100 টাকা খরচ করা হয়, তাহলে আগে সেই টাকাটা কত ছিল? 80 টাকা। তাহলে কি বলছে এখানে? শতকরা কত হ্রাস করতে হবে? তাহলে আমার কি বলছে? চিনির বরাদ্দ কত হ্রাস করতে হবে? তাহলে হ্রাস করতে হবে কত? 100 বিয়োগ 80%, অর্থাৎ 20% হ্রাস করতে হবে। এবারে আমরা করব 6-এর দাগটা। 6-এর দাগটা কি বলছে দেখো, চালের বাজার দাম 5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি কত শতকরা করতে হবে। তাহলে এখানে দেখো, আগে দামটা দেখে নেই। আগে দাম যদি 100 টাকা হয়, এখন কত হবে? 95। তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো, বর্তমান 95 টাকা, আগের খরচ কত? 100 টাকা। তাহলে 1 টাকায় আগের খরচ কত? 100/95 টাকা। তাহলে 100 টাকার আগের খরচ কত হবে? 100 গুণ 100/95। তাহলে কত হচ্ছে এখানে? 5 19 95, 5 20 100। তাহলে খরচ বৃদ্ধি, তার মানে এখানে কি বলছে? ব্যবহার বৃদ্ধি কত শতকরা বাড়বে?
বৃদ্ধি সমান কত? 100%। এইটা কি বৃদ্ধি পাবে। কত হচ্ছে এখানে? 100/19। কত হবে এখানে? 5×19 = 95। 5×5/19 তাহলে যে ব্যবহারটা আগে করা হচ্ছিল সেটা এখন 5×5/19 বৃদ্ধি করা যাবে। এবারে দেখো 7-এর দাগটা কি বলছে। সাথে একটা কি বলছে? রামের বেতন রহিমের বেতন অপেক্ষা 25% কম। একটু খেয়াল রাখো, এখানে রামের বেতন রহিমের বেতন অপেক্ষা 25% কম। তাহলে রহিমের বেতন যদি আমি 100 টাকা ধরি, রামের কত হবে? রামের হবে 75 টাকা। এবারে বলছে রহিমের বেতন রামের বেতনের চেয়ে শতকরা কত বেশি। তাহলে কি হবে এখানে? রামের 75 টাকায় রহিমের বেতন কত? 25 টাকা বেশি। রামের 75 টাকায় রহিমের বেতনটা কত বেশি? 25 টাকা বেশি। তাহলে 1 টাকায় কত বেশি? 25/75 টাকা। 100 টাকায় কত বেশি? 25 গুণ 100/75। তাহলে এখানে কত হবে? 3। 100/3 মানে কত? 33.13%। অর্থাৎ এখানে কি বলছে? রামের বেতনের চেয়ে শতকরা কত বেশি? রামের বেতনের চেয়ে শতকরা 33.13% বেশি। এবারে আমরা করব 8 দাগটা। 8 দাগটা একটু খেয়াল রাখো। 8 দাগটা বলছে দেখো, একটি বর্গক্ষেত্রের দুই দিকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10% করে বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরে নাও একটি বর্গক্ষেত্র। এবারে বলছে কি বাহুগুলো কি করা হচ্ছে? বৃদ্ধি করা হচ্ছে। বাহুগুলো বৃদ্ধি করা হচ্ছে। তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কি হবে সেটা আমার নির্ণয় করতে হবে। তা ধরে নিলাম পূর্বে বাহুর দৈর্ঘ্য সমান x একক। সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? পূর্বে বাহু স্কয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বলছে 10% বাড়লো। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত? (11x/10) তাহলে বর্তমান ক্ষেত্রফল কত? 11x/10 তার হোল স্কোয়ার, অর্থাৎ 121 x²/100। এবারে এখানে একটু খেয়াল রাখো, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটা কত? এখানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? এখন ক্ষেত্রফল এই রাশিটা, আগে কত ছিল? এইটা। তাহলে বিয়োগ করব আমরা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 21 x²/100। এবারে দেখো এই যে বৃদ্ধিটা 21 x²/100, এই যে বৃদ্ধিটা এটা কার উপরে বৃদ্ধি পাচ্ছে?
এক্স স্কোয়ার ক্ষেত্রফলের উপরে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হবে? এক্স স্কোয়ার ক্ষেত্রফলে বৃদ্ধি পায় কত? 21 এক্স স্কোয়ার বাই 100। একে বৃদ্ধি পায় কত? 21 এক্স স্কোয়ার বাই 100 গুণ এক্স স্কোয়ার। 100 কত বৃদ্ধি পাবে? 21 এক্স স্কোয়ার বাই 100 এক্স স্কোয়ার গুণ 100 সমান কত হচ্ছে? 21 শতকরা। এবারে দেখো, আমরা এই ধরনের যে অঙ্কগুলো আমরা চেষ্টা করব শর্ট সূত্রের সাহায্যে করতে। সূত্রের সাহায্যে করলে দেখবে খুব দ্রুত হয়ে যাবে অঙ্কগুলো। একটু খেয়াল রাখবে এখানে কোথায় কোনটা আমরা ব্যবহার করছি। আমাদের যে সূত্রটা জানা আছে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100 শতকরা। এখানে কি হচ্ছে? এখানে বর্গক্ষেত্র, তাহলে বাহুগুলি সবই কি এক্স, তাহলে সূত্রটা কি হবে? 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 শতকরা। কত শতকরা করে বৃদ্ধি পাচ্ছে বাহুর দৈর্ঘ্য? 10 শতকরা করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এক্স সমান কত? 10। তাহলে এখানে কত হবে? 20 100 বাই 100 শতকরা সমান 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 21 শতকরা। এতটাই সোজা, কিন্তু এগুলো কি বুঝতে হবে কোথায় আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করছি। যদি না বুঝতে পারো তোমরা কনসেপ্ট দিয়েই করবে। এবারে দেখো আমরা 9 দাগটা করছি। 9 দাগটা কি বলছে দেখো, বলছে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10 শতকরা বৃদ্ধি ও প্রস্থ 20 শতকরা হ্রাস পায়। আয়তকার একটি ক্ষেত্র যার দৈর্ঘ্য 10 শতকরা বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ 20 শতকরা হ্রাস পাচ্ছে, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? তাহলে কি হচ্ছে? ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে? ধরে নিলাম দৈর্ঘ্য হচ্ছে এক্স, সেটা কত বৃদ্ধি পাচ্ছে? 10। আর প্রস্থ কত? -20। কেন? এটা হ্রাস পাচ্ছে -20 শতকরা। তাহলে ক্ষেত্রফলে পরিবর্তন কত শতকরা বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে কি করব আমরা এখানে? এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100 শতকরা। দেখে নিই আমরা হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে। শতকরা। তাহলে এখানে কত হচ্ছে? -10। এখানে কত হচ্ছে? -2। তাহলে কত হচ্ছে? -12 শতকরা। মাইনাস কেন? হ্রাস পাচ্ছে তাই আগে মাইনাস আসছে। তাহলে আমরা কি বলবো? ক্ষেত্রফল কত শতকরা হ্রাস পাচ্ছে? 12 শতকরা হ্রাস পাচ্ছে। 10 দাগটা। 10 দাগ কি বলছে দেখো, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 30 শতকরা বৃদ্ধি ও প্রস্থ 20 শতকরা বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? একই, তোমরা একটু করে নেবে এটা। x সমান কত? 30, y সমান কত বলেছে? 20। তাহলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে? 30 প্লাস 20 বাই 100 শতকরা 50 প্লাস 6 শতকরা সমান সমান কত? 56 শতকরা। তাহলে ক্ষেত্রফল এখানে কত পরিবর্তিত হচ্ছে? 56 শতকরা। এবারে আমরা করব 11 দাগ। 11 দাগটা একটু ভালো করে দেখবে কি বলছে দেখো। এখানে বলছে পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে। একজন 46 শতকরা নাম্বার পাওয়ার পরও 55 নম্বরের জন্য ফেল করছে এবং অপর একজন 81 শতকরা নাম্বার পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পাচ্ছে, তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? তা ধরে নিলাম মোট নম্বর সমান x। একজন কত পেয়েছে?
প্রথমজন কত পেয়েছে? 46 শতকরা নাম্বার পেয়েছে। 46x/100 অর্থাৎ 23x/50। দ্বিতীয় সে কত নাম্বার পেয়েছে? 81 শতকরা, 81x/100। এবারে দেখো তাহলে প্রশ্নানুসারে কি হবে? দেখো এখানে এই নাম্বারটা থেকে যদি 15 কমিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? 5 মার্ক। একই রকমভাবে 23x/50 সঙ্গে যদি 55 যোগ করা হয় তাহলে এইটাও কি হবে? 5 মার্ক। এইটা পেয়ে 55 জন্য ফেল করেছিল, তাহলে 55 যোগ করলে কি হবে? এটা 5 মার্ক। আর এই নাম্বারটা পেয়ে 5 মার্কের থেকে কত বেশি পেয়েছিল? 15, তাই এখানে কি 15 বিয়োগ করা হলো। এবারে আমরা করব কি? এটা ক্যালকুলেশন করব। তাহলে কত হচ্ছে? 81x/100 মাইনাস 23x/50 সমান কত? 70। তাহলে কত হচ্ছে এখানে? 81x মাইনাস 46x/100 সমান কত? 70। তাহলে কত হচ্ছে? 5 3 35x/100 সমান 70। x সমান 70 গুণ 100/35, তাহলে কত হচ্ছে? 200। তাহলে কি দেখলাম আমরা? পরীক্ষাটা কত মার্কের ছিল? পরীক্ষাটা ছিল 200 মার্কের, 200 নম্বরের পরীক্ষা ছিল। এবারে আমরা কি করব? 12 দাগটা আজকে শেষ অঙ্ক এটা। 12 দাগ কি বলছে দেখো, একটি সংখ্যাকে প্রথমে 12 শতকরা বাড়ানো হলো, পরে 12 শতকরা হ্রাস করা হলো। মোটের উপর সংখ্যাটি কত শতকরা বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে দেখো প্রথমে কি করা হলো? 12 শতকরা বৃদ্ধি করা হলো, তারপরে কি হলো? 12 শতকরা হ্রাস করা হলো। তাহলে সংখ্যাটি কত শতকরা বৃদ্ধি বা হ্রাস পাবে? এত শতকরা। তাহলে কত হচ্ছে এখানে? -1.44 শতকরা। মাইনাস এসছে কেন? হ্রাস পাচ্ছে তাই। তাহলে সংখ্যাটি কত হ্রাস পাবে? 1.44 শতকরা হ্রাস পাবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা এইগুলো ভালো করে খাতায় টুকে নিও এবং প্র্যাকটিস করো। আগামী দিনে আমরা সালের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো সলভ করব। এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।